Good morning, student. Welcome to the GSC Online channel. আমরা লাস্ট ভিডিওতে কিছু ইকোনমিস্টের ব্যাপারটা তথ্য আমরা দিয়েছিলাম সাম আননোন ফ্যাক্টস, যেটা হতে পারে তুমি জেনেছো। আজকেও সেরামই আমি বেসিক্সের ওপর আসবো। বেসিক্স অফ ইকোনমিক্সের যে আজকে আমাদের টপিকটা হলো সেটা হচ্ছে আমাদের রোল অফ আ ডিফারেন্ট সেক্টরস ইন ইন্ডিয়ান ইকোনমি। দেখতেই পাচ্ছ স্ক্রিনে কি সেক্টরসটা কি ক্লাস। প্রথম কথা, সেক্টরসটা আমরা কি জেনেছিলাম, আমরা এর আগে যারা পড়াশোনা করেছিলাম, আমরা ধরো ক্লাস 10 বা 12 বা বাচ্চা বয়সে, আমরা কি জানি সেক্টরস তিন রকমের হয়। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড সার্ভিস সেক্টর। ক্লাস এই তিনটে সেক্টর থেকে কি ওঠে? এইটা ইনকামটা ওঠে। এবার যেটা দেখবো কি, যেটা ইনকামটা, যেটা প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড সার্ভিস সেক্টর থেকে যে ইনকামটা ওঠে, সেটা কোথায় চলে যায়? সেটা চলে যায় জিডিপিতে। হ্যাঁ, ঠিকই শুনেছ, জিডিপিতে। যে জিডিপি শব্দটা তোমরা আই থিঙ্ক জানো, ইউ অ্যাকোয়েন্টেড উইথ দিস ওয়ার্ড। কেন কি জি মানে হচ্ছে গ্রস, ডি মানে হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড পি মানে হচ্ছে প্রোডাক্ট। তো ক্লাস এই জিডিপি শব্দ ব্যাপারটা একটু বুঝি। আমাদের জি মানে কি বলেছিলে? গ্রস মানে পপুলেশন ধরে নি। অ্যান্ড এই আমাদের পপুলেশনটা বলতে গেলে কোথায় থাকে? দেশের বাইরে, দেশের ভেতরে? অফকোর্স দেশের ভেতরে। তার মানে কি ডি মানে ডোমেস্টিক, তার মানে জি মানে গ্রস পপুলেশন, থাকে কোথায়? ডোমেস্টিক মানে কি দেশের ভেতরে থাকে। অ্যান্ড এই দেশের ভেতর থেকে কি করে? ইনকাম করে, প্রোডাকশন করে। তাহলে এই ফাইনাল প্রোডাক্ট পি মানে কি ফাইনাল প্রোডাক্ট তৈরি করে। তো আমি আবার বলছি কি, দেশের ভেতরে যত জনগণ রয়েছে বছরে একবার যা তৈরি করে সেটা ধরে নেওয়া হয় কোথায়? জিডিপিতে ধরে নেওয়া হয়। কোথায় ধরা হয়? জিডিপিতে ধরে নেওয়া হয় ক্লাস। অ্যান্ড এই জিডিপি থেকেই আমাদের এস্টিমেট হয় কি ন্যাশনাল মানে জাতীয় আয়, ন্যাশনাল ইনকামটা কত। ঠিক আছে? তো সেই হিসেবে আমি ধর তোমাকে প্রশ্ন করছি কি জিডিপি কি বাড়া ভালো না কমা ভালো? অফকোর্স দেশের উন্নতি তুমি চাইছো, তাহলে জিডিপি বাড়াতে হবে। তাহলে জিডিপি বাড়লে তাহলে মানুষের আয় বাড়বে। মানুষের আয় বাড়া মানে কি মাথা পিছু আয় বাড়ছে। মাথা পিছু আয় বাড়লে তাহলে ব্যাংকের মধ্যে কী করবে ওরা? সেভিংসটা করবে। অ্যান্ড সেভিংসটা করলে তাহলে কী হবে? অফকোর্স ব্যাংকেরও কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্টেবল হবে। আর অথচ কিন্তু ওরা লোন দেওয়ার জন্য কিন্তু কী হবে? রেডি হয়ে যাবে। তার মানে কি আমাদের জিডিপিটা বাড়লে এটার মধ্যে ক্ষতি কিন্তু কিছু নেই। তাহলে চলো শুরু করি এই সেক্টর ওয়াইজ আমাদের ডেফিনেশনটা। তো প্রথম সেক্টর আই থিঙ্ক তোমরা সবাই জানো, যেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। তো ক্লাস প্রাইমারি সেক্টর, সেটা এক্সাম্পলটা তোমাদের মনে একটা জিনিস আসবে, এই খাওয়ার জিনিসটা মানে অ্যাগ্রিকালচার, খাদ্য জিনিসটা। তো ক্লাস অ্যাগ্রিকালচারের সাথে সাথে আর একটা যেটা রয়েছে র মেটেরিয়াল, এটা ভুলো না কিন্তু। কেন কি তোমাকে এবার এই যে জিনিসটা পড়তে হবে এক্সাম্পল ওয়াইজ। আমরা সবাই জানি কি অ্যাগ্রিকালচার ইজ আ পার্ট অফ র মেটেরিয়াল। আবার বলছি, অ্যাগ্রিকালচার ইজ আ পার্ট অফ র মেটেরিয়াল, বাট অল র মেটেরিয়াল ইজ নট অ্যাগ্রিকালচার। এক্সাম্পল ওয়াইজ দেখি, তাহলে অ্যাগ্রিকালচার এক্সাম্পল খাদ্য, ফুড হচ্ছে, চাল ডাল গম হয়। আর র মেটেরিয়ালটা এই ধরো বলছি খনি হয়, কয়লার খনি বলতে পারো, মাইনিং বলতে পারো, চামড়া বলতে পারো, লেদার বলতে পারো, এই সমস্ত। এই যে অ্যাগ্রিকালচার ইজ আ পার্ট অফ র মেটেরিয়াল বাট অল র মেটেরিয়াল ইজ নট অ্যাগ্রিকালচার, এটা কি আমাদের কোথাও লেখা আছে ডেফিনেশন ওয়াইজ? অফকোর্স এটা কোথায় লেখা রয়েছে? এটা লেখা রয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এই যে আমাদের অ্যাক্টের মাধ্যমে আমরা কি জানতে পেলাম? সেকশন ওয়াইজ 10 সাবসেকশন 1 2 1A, এখানে পরিষ্কার লেখা আছে আমাদের, কি লেখা আছে কি আমাদের অ্যাগ্রিকালচার ইজ আ পার্ট অফ র মেটেরিয়াল বাট অল র মেটেরিয়াল ইজ নট অ্যাগ্রিকালচার। অথচ এটাও লেখা আছে কি এখান থেকে যে ট্যাক্সটা ওঠে, তার মানে কি আমাদের প্রাইমারি সেক্টর থেকে যে ট্যাক্সটা ওঠে, তাহলে সেই ট্যাক্সটা কে নেয়? তোমার কি মনে হয়? অ্যাগ্রিকালচার ইনকাম ট্যাক্স মানে অ্যাগ্রিকালচার থেকে আয়কর কে নেয়? সেন্ট্রাল নেয় না স্টেট নেয়? তোমার একটাই কথা হবে, স্যার স্টেট নেয়, সেন্ট্রাল নেয় না। তাহলে এখানে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি যে অ্যাগ্রিকালচার ইনকাম ট্যাক্স ইম্পোজ মানে চাপায় কে? তুমি কি বলবে? স্টেট। আর এখানে কে চাপায় না? সেন্ট্রাল। এই জিনিসটা আগে পরিষ্কার করো। ওকে, তারপর ক্লাস দেখি সেকেন্ডটা, সেটা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, তার মানে ছদ্মবেতী বেকারত্ব। তুমি শুনেছো কি এই সেক্টরে একটাই আনএমপ্লয়মেন্ট পাওয়া যায়, ছদ্মবেতী বেকারত্ব। এবার এই ছদ্মবেতী বেকারত্ব ব্যাপারটা বুঝি। তাহলে ধরে নাও কি একজন রয়েছে কৃষক, তার নাকি নিজের জমি রয়েছে, মাইন্ডেড আমি কি বললাম, নিজের জমি রয়েছে। এই জমিতেও চাষ করছে চাল, বছরে একবার। অ্যান্ড কত কুইন্টাল? 100 কুইন্টাল ওই জমি থেকে চাষ করছে সেই একজন। এবার ধরো আমি কি সেই জমিতেই আমি 10 জনকে মানে 10টা কৃষিকে নাবাচ্ছি, অথচ ওরা চাষ করছে, ওখান থেকে উৎপাদন এই 100 কুইন্টাল থেকে বেশি না কম?
নাকি তোমাকে আমি প্রশ্ন করছি কিন্তু কি এই জমিতে আমি 10 জনকে নামালাম, 10টা কৃষি, মানে আগে একটা কৃষি কাজ করতো, এখন 10টা কৃষি কাজ করছে। আগে একটা কৃষি উৎপাদন করতো 100 কুইন্টাল, তাহলে এখন 10টা কৃষকেরা মিলে সেই জমিতে কত উৎপাদন করবে? তুমি কি বলবে? বা বেশি না কম না একই? তোমার উত্তরটা কী হবে? একই হবে। কেন? আমি এই জমির সাইজটা কিন্তু বাড়াইনি, অথচ কিন্তু লেবার বাড়িয়ে দিলাম। তাহলে তোমার কি মনে হচ্ছে এই যে লোকজন বাড়লে এই চাষের জমিতে চাষ হবে না মাঠ হবে এটা? এই জন্য আমরা কি জানলাম কি এই যে আমার দেশের মধ্যে আমাদের জমি কিন্তু লিমিটেড। কেন? জনগণ বাড়ছে, তাহলে জমি তো ছোটো হবেই। চাষের জমি ছোট হচ্ছে, তার মানে কি আমাদের উৎপাদন কমছে। কী ক্ষেত্রে? অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে ইনকাম। তার মানে এখান থেকে জিডিপিটা যেটা ওঠে, তোমার কি মনে হয় কম না বেশি? অফকোর্স কম ওঠে। ঠিক আছে, তাহলে এখানে কি জানলাম কি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কোন সেক্টরে পাওয়া যায়? কি বলবে? প্রাইমারি সেক্টর। ওকে, তাহলে ক্লাস নেক্সট আমরা দেখি তাহলে আমাদের অ্যাগ্রিকালচার ইনকাম, যেটা আমি একটু আগে বলেছিলাম, যেটা আমাদের স্টেট নেয়, সেন্ট্রাল নেয় না, তার মানে এক্সামশন করা আছে, এটা সেন্ট্রাল নেয় না। ওকে, এটা মনে রাখবে। আর জিডিপি আমি একটু আগে বলেছিলাম এখান থেকে কম না বেশি হয়, এখান থেকে যে জিডিপিটা ওঠে সেটা হচ্ছে কম ওঠে। কত ওঠে দেখো 100-র মধ্যে? অফকোর্স 14%, মানে মিনিমাম জিডিপি। তার মানে এখানে পপুলেশন আমার দেশের মধ্যে বেশি কাজ করে না কম? তোমার কি হবে স্যার? একদম তাই, বেশি হবে, 50%-এর বেশি হয় এখানে। তার মানে এখানে ম্যাক্সিমাম পপুলেশন, মিনিমাম জিডিপি, তাই না? এবার লাস্ট বাট নট দ্য লিস্ট দেখে নিই কি এখানে লেবার হিসেবে আমি আগেই বলেছিলাম সব থেকে বেশি কাজ করা হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে আমাদের জিনিসটা জানলাম কি এগ্রিকালচার ইনকাম ট্যাক্স কে চাপায়? স্টেট। তার উপরই কিছু আমরা তথ্য তুলেছি। তার মানে আমাদের অরবিন্দ সুব্রমণ্যম, তিনি নাকি ইন্ডিয়ান ইকোনমিস্ট, অথচ উনি ছিলেন চিফ ইকোনমিক অ্যাডভাইসার অফ দ্য প্রাইম মিনিস্টার। উনিও কিন্তু এই কথাটা বলেছিলেন কি স্টেট নিতে পারে ট্যাক্সটা। তারপর আমি দেখে নিই বিবেক দেবরয়, বুঝতে পারছো এনাকে জানা হয় কি হিসেবে? ফুল টাইম মেম্বার অফ নীতি আয়োগ। এখন আপাতত ইনি নেই ওই পোস্টে, কিন্তু ইনি ছিলেন। এবার তার সাথে বুঝতে পারছো অরুণ জেটলি, যিনি নাকি আমাদের মধ্যে নেই আজকে, উনিও এই কথাটা বলেছিলেন কি আমাদের স্টেট গভর্নমেন্ট ট্যাক্সের ব্যাপারটা ভাবতে পারে, নিতেও পারে। ঠিক আছে, তো নেক্সট এর উপরেই কিছু প্রশ্ন হয়ে যাক। তাহলে উইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্স ইজ লিভাইড অ্যাট এভরি স্টেজ অফ প্রোডাকশন? কোয়েশ্চেন ভালো করে দেখে নাও ক্লাস, বারে বারে রিপিট হচ্ছে কিন্তু পরীক্ষায় কি আমাদের ট্যাক্স কিন্তু কোন ট্যাক্সটা এরকম হয় যেটা প্রাইমারি সেক্টরেও চার্জ করে, যেটা সেকেন্ডারি সেক্টরেও চার্জ করে, অথচ সার্ভিস সেক্টরেও আসে, মানে তিনটে সেক্টরেই ট্যাক্সটা আসে। তাহলে এক কথায় উত্তরটা হবে ভ্যাট, যেটা হচ্ছে ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। তুমি সিম্পল একটা এক্সাম্পল দেখো, একটা চামড়া নিই, তার মানে একটা চামড়া, শুকনো চামড়া, সেটা কোথায় তৈরি হচ্ছে? প্রাইমারি সেক্টর থেকে। প্রাইমারি সেক্টর থেকে শুকনো চামড়াটা তৈরি হয়ে আসছে কোথায়? সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরের মধ্যে সেই চামড়ার ওপর কী মিক্স করছে? কেমিক্যাল। এবার কেমিক্যাল মিক্স করলে সেই চামড়াটা যেটা যখন শুকনো ছিল, মানে প্রাইমারি সেক্টরে যখন শুকনো ছিল, ওখান থেকে যখন সেকেন্ডারি আসবে ওটা কী হয়ে যাবে? ট্যান, মানে শক্ত। তার মানে আগে ছিল নরম চামড়া, এখন হয়ে গেল শক্ত চামড়া। এবার সেকেন্ডারি সেক্টর থেকে ওই শক্ত চামড়াটা যাবে কোথায়? সার্ভিস সেক্টরে। অ্যান্ড সেখান থেকেই তৈরি হবে কি? জুতো, ব্যাগ, বেল্ট, শুজ, যেটা তুমি কেনো। তার মানে এখান থেকে ট্যাক্স শুরু। তার মানে স্টেজ অফ প্রোডাকশন, বুঝতে পারছো তো? তিনটেই কিন্তু আমাদের লেগে যাচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা আজকে আমরা জিএসটি হিসেবে জানি। চলো এর পরের প্রশ্নটা আসি। অ্যাগ্রিকালচার ইনকাম ইজ কনসিডার্ড ওয়েন ক্যালকুলেটিং ট্যাক্স ইফ ইট ইজ ড্যাশ। তার মানে আমাদের অ্যাগ্রিকালচার ইনকাম ট্যাক্সটা কে নেয়? স্টেট গভর্নমেন্ট। তাও কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট কিছু কন্ডিশন মেনশন করে দিয়েছে। তার মানে কিছুটা ইনকাম থেকে বেশি হলে তখন তুমি ট্যাক্স দেবে, অথচ কিন্তু তোমার দরকার নেই। তাহলে চলো এর উত্তরটা কিন্তু আমরা আগে বুঝি। এর উত্তরটা হবে কিন্তু এইটা, মোর দ্যান 5000 অ্যানুয়াল ইনকাম তোমার ইনকেস অ্যাগ্রিকালচার ইনকাম থেকে আসে কত? 5000 থেকে বেশি, অথচ তোমার টোটাল ইনকাম যেটা হচ্ছে নন অ্যাগ্রিকালচার ইনকাম, ক্লাস আগে ভালো করে বোঝো অ্যাগ্রিকালচার ইনকামটা কি, নন অ্যাগ্রিকালচার ইনকামটা কি। অ্যাগ্রিকালচার ইনকামটা একটু আগে বললাম চাল ডাল গম, আর নন অ্যাগ্রিকালচার ইনকামটা বলছি যেটা হচ্ছে দেখো কোঅপারেটিভ সোসাইটি, ফর এক্সাম্পল আমুল শুনেছো, মেট্রো ডায়েরি, মাইনিং, ফিশারি, এই সমস্ত কিন্তু আমাদের নন অ্যাগ্রিকালচার ইনকাম। তো ক্লাস নন অ্যাগ্রিকালচার ইনকামটা যেন এক্সামশন থেকে লিমিট থেকে বেশি চলে যায়, অথচ অ্যাগ্রিকালচার ইনকামটা 5000 থেকে বেশি। আমি যা বুঝতে পেরেছি তোমরা বুঝতে পারোনি, চলো দেখে নেব জিনিসটা, বুঝি তাহলে ভালো করে। পে অ্যাটেনশন ক্লাস। আমরা
এগ্রিকালচার ইনকাম ট্যাক্স কাদের ওপর চাপায়? ইন কেস আমি ধরো বলছি, যাদের এগ্রিকালচার ইনকাম বলতে 5,000, তার মানে কি 5,000 থেকে বেশি হবে, আর নন এগ্রিকালচার ইনকাম এক্সামশন লিমিট থেকে বেশি হবে। তাইলে এবার এক্সামশন লিমিটটা কি, চলো ওপরে দেখে নিই। এক্সামশন লিমিট তুমি দেখছো এখানে, যেটা হচ্ছে দেখো নর্মাল লোকেদের, তার মানে যাদের বয়স 60 বছর থেকে কম, তাদের 2.5 লাখ এক্সামশন। সিনিয়র সিটিজেন হিসেবে তুমি দেখে নাও ইনকাম ট্যাক্স স্ল্যাবে, তুমি বুঝতে পারছো সেটা 3,60,000 থেকে 80-র ভেতরে। অ্যান্ড সুপার সিনিয়র সিটিজেন, তার মানে 80 বছর থেকে ওপরে, যেটা 5 লাখ এক্সামশনটা। তার মানে এক্সামশন লিমিট থেকে বেশি হলে ওটা নন এগ্রিকালচার ইনকামটা ধরছি, আর এগ্রিকালচার ইনকামটা কত থেকে বেশি, 5,000 থেকে বেশি ধরছি। ইনকেস এদের বলতে গেলে ইনকাম এই কন্ডিশন মিলে যায়, মানে কোনটা, এই দুটো কন্ডিশন মনে রাখবে, আবার দেখাচ্ছি। এই দুটো কন্ডিশন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা মিলে যায়, তাহলে ও পড়ে যাবে কোথায়, পার্শিয়াল ইন্টিগ্রেশন অফ এগ্রিকালচার ইনকামের ভেতরে। তার মানে ওকে এবার ট্যাক্স দিতেই হবে, বুঝতে পেরেছো? এবার এই পার্শিয়াল ইন্টিগ্রেশন যে বলতে গেলে হবে, সেটা কাদের ওপর হয়, HUF। ভালো করে দেখো ক্লাস, আবার দেখাচ্ছি। HUF পার্শিয়াল ইন্টিগ্রেশনের ভেতরে পড়বেও, তার মানে যাদের ইনকাম এইটা আর এটা হবে, ও পার্শিয়াল ইন্টিগ্রেশনের ভেতরে পড়বে। অ্যান্ড পার্শিয়াল ইন্টিগ্রেশন অ্যাপ্লাই টু HUF ক্লাস, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আর ইন্ডিভিজুয়ালস। তার মানে কাদের ক্ষেত্রে হবে না, সেটা হচ্ছে তুমি শুনেছো ওই যে আমুল কোম্পানি, মেট্রো ডায়েরি, মাদার ডায়েরি, এই সমস্ত তুমি দেখো, তাহলে এরা কোঅপারেটিভ সোসাইটি, এদের ওপর কিন্তু ওই ছাড়টা নয়। এইটা শুধু পার্শিয়াল ইন্টিগ্রেশন কাদের ওপর, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ওদের ওপর ট্যাক্স তো লাগছেই। ওকে, তাহলে এটা আরও প্র্যাকটিক্যালি আমরা বুঝে নিই। তাহলে এটা কী করে ক্যালকুলেশনটা হয় সেটা দিয়ে দেখবো একটু। তো ক্লাস, এখানে আমি তোমাকে আর প্র্যাকটিক্যাল ফর্মে দেখাচ্ছি। তাহলে চলো আমি এক্সাম্পল ধরে নিয়েছি, আগে থেকে সব কিছু লেখা তো সম্ভব নয়। তো এখানে আমরা ধরেছি অ্যাগ্রিকালচার ইনকাম কত ধরেছি দেখে নাও, 1 লাখ। অ্যান্ড নন অ্যাগ্রিকালচার ইনকাম ধরেছি কত, 3,50,000, মানে 3.5 লাখ। তাহলে এটাকে ধরেছি এ, এটাকে ধরেছি বি। ওকে, তাহলে আমরা 3টে স্টেপের মধ্যে ক্যালকুলেশনটা করে দেবো। দেখো ভালো করে দেখো, স্টেপ 1। তো স্টেপ 1-এ কী বলছে, অ্যাড বোথ এ অ্যান্ড বি। দেখো এ অ্যান্ড বি আছে না, তাহলে এই এ অ্যান্ড বি মানে কি, 1 লাখ প্লাস 3.5 লাখ, 1 লাখ প্লাস 3.5 লাখ, এটাকে অ্যাড করো, যোগ করো, কত হবে, 4.5 লাখ, তাই না? এবার এক্সামশন লিমিটটা আমি ধরো তোমাকে বলি, যার ট্যাক্সটা আমরা ক্যালকুলেশন করছি তার বয়সটা হচ্ছে 70 বছর, তার মানে কি আমাদের 60 থেকে 80-র ভেতরে, তার মানে কি আমাদের সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেনের কত এক্সামশন লিমিট, 3 লাখ টাকা, আমি এর আগে স্লাইডে দেখিয়েছিলাম। তো এই যে ধরো টোটাল ইনকামটা ধরি, এটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম, এটা হচ্ছে নন এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে? টোটাল কত, দেখো স্টেপ 1-এ কী বলছে, অ্যাড বোথ, মানে দুটোকে অ্যাড করে দিলাম, 4.5 লাখ। 4.5 লাখ থেকে 3 লাখ এক্সামশন করে দাও, কেন, আমি বলেছিলাম না 70 বছর বয়স, তাহলে 3 লাখ সরিয়ে দাও, তাহলে কত এলো ক্লাস, 1.5 লাখ টাকা। এবার 1.5 লাখ টাকার উপর 5% দাও, তাহলে এই 5%টা আমি বলছি না, এটা ইনকাম ট্যাক্স স্ল্যাবে লেখা আছে, তো 5% স্ল্যাব দাও, তাহলে এটা কত আসবে দেখো, 7,500 কাছাকাছি আসবে। ওকে, এবার স্টেপ 2-তে আসি। স্টেপ 2 কী বলছে দেখো, অ্যাড এ উইথ এক্সামশন লিমিট। অ্যাড এ, এইটা কি ক্লাস, 1 লাখ টাকা, এখানে 1 লাখ আমি ধরো নিয়ে নিচ্ছি। অ্যাড এ মানে দেখো এখানে 1 লাখ না, আচ্ছা, প্লাস এক্সামশন লিমিট কত ছিল, 3 লাখ, তাহলে 1+4, 3, তাহলে কত হলো, 4 লাখ, তাই না? এখানে 1 লাখ, এখানে 3 লাখ, তাহলে 1+3 কত, 4 লাখ। এবার 4 লাখের ভেতরে আবার এক্সামশন তুমি দাও কত, 3 লাখের, বেঁচে গেল কত, 1 লাখ, তার উপর আবার 5% নাও, ঠিক আছে? তো নিলে কত হবে, 5,000 টাকা। ওকে, এবার স্টেপ 3-তে কী করছি, স্টেপ 1 মাইনাস স্টেপ 2, তার মানে স্টেপ 1-এ যেটা হচ্ছে আমাদের কত ছিল দেখো, 7,500 টাকার বেরিয়েছিল না, অ্যান্ড স্টেপ 2 কি, 5,000 টাকা, এটা দুটো মাইনাস করলে এটা তুমি দাঁড়াবে, সেটা হচ্ছে 2,500 টাকা। সেটা কি 5,000 থেকে বেশি না কম? তাহলে এবার নাকি দেখো রিবেট মাইনাস হবে, সারচার্জ হবে, প্লাস সেস, তার মানে সেসটা হচ্ছে 4% এখন চলছে, কৃষি কল্যাণ সেস তুমি শুনেছো। এইটা মাইনাস করার পর ফাইনালি রেজলিউশনটা হবে কি, ও কি ট্যাক্স দেবে কি দেবে না। এই বেস করেই কিন্তু এগ্রিকালচার ইনকাম ট্যাক্সটা স্টেট গভর্নমেন্ট নেয়। আশা করি বুঝতে পেরেছো, সিম্পল ফর্মে দেখিয়েছি এটা। নেক্সট আসি ক্লাস, নেক্সট কোয়েশ্চেনটা, নন এগ্রিকালচার ইনকাম, তাড়াতাড়ি বলো তো এটা কী হবে। এগ্রিকালচার ইনকাম কোনটা ছিল, চাল ডাল গম, তো নন এগ্রিকালচার ইনকাম কী হবে, সবটাই তো হবে, অল অফ দ্য অ্যাবভ। ওকে, নেক্সট আসে ক্লাস, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইম্পোজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তার মানে কি কোন ট্যাক্সটা আমাদের কেন্দ্র সরকার চাপায় না। তাহলে উত্তরটা কী হবে, তাড়াতাড়ি বলো,
অফকোর্স এগ্রিকালচার ট্যাক্সটা কে চাপায়? এটা স্টেট গভর্নমেন্ট চাপায়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চাপায় না। আর কর্পোরেশন ট্যাক্সটা কি? কর্পোরেশন ট্যাক্সটা হচ্ছে যেটা কর্পোরেট ট্যাক্সকেও বলা হয়, অ্যান্ড কাস্টমস ডিউটির মধ্যে আবার ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি সবই আসছে। আর তার সাথে বুঝতে পারছো সেলস ট্যাক্স মানে যেটা আজকে আমাদের সেন্ট্রাল বলতে গেলে স্টেট, তার মানে সিজিএসটি অথচ এসজিএসটি হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাপারটা। আচ্ছা, নেক্সট আসি ক্লাস কোয়েশ্চেনটা যেটা আমাদের রিপিট হয়েছে, ইয়ারলি কোয়েশ্চেন কিছু তুলেছি। রেভিনিউ ফ্রম এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ইজ কালেক্টেড অ্যান্ড রিসিভ বাই ড্যাশ। তাড়াতাড়ি বলো উত্তরটা কী হবে? অফকোর্স এই জায়গাটা রেভিনিউ অ্যান্ড এগ্রিকালচার ইনকাম ট্যাক্সটা কী কালেকশন করে? অফকোর্স স্টেট গভর্নমেন্ট। আমি বলেছিলাম ক্লাস বারে এই জিনিসটা ভালো করে মনে রাখো। এখান থেকে র্যান্ডামলি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, বেসিক্স বলতে বেসিক্স নয়। যখন পরীক্ষায় একটা জিজ্ঞেস করে প্রশ্ন, তোমাকে একটা ধরো ওরা এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে যেটা হতে পারে বেসিক্স, কিন্তু বেসিক্সের ওপরে এরকম যেটা হতে পারে অনেকে জানে না। অ্যান্ড এখান থেকে শুরু হয় দ্য ছাঁটাই। তার মানে কি যারা জানবে তারা উত্তর দেবে, অ্যান্ড যারা জানবে না তারা হাওয়া করে দেখে থাকবে, অ্যান্ড সেই জায়গার নেগেটিভ মার্কস অফ ইন্টারভিউ শুরু হয়ে যায়। ওকে, তো চলো নেক্সট আমরা যেটা আসি সেকেন্ডারি সেক্টর ক্লাস। প্রাইমারি সেক্টর আমরা গল্পটা শেষ করলাম, সেকেন্ডারি সেক্টরে আসি। তাহলে সেকেন্ডারি সেক্টর এক্সাম্পল শুধু শুনলেই মাথায় চলে আসবে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি, তুমি যাই বা বলো। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়ে যাক, ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিটা কোথায় দেখা যায়? আমাদের সেকেন্ডারি সেক্টরে, না প্রাইমারি সেক্টরে, না আমাদের সার্ভিস সেক্টরে? তাহলে তো কী হবে? অফকোর্স সেকেন্ডারি সেক্টরে। এখান থেকে দেখি তাহলে আমাদের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট পাওয়া যায়। প্লাস স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টকে আরেকটা নাম দিয়ে কী বলা হয়? টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। তো এই জিনিসটা কী করে বুঝবো আগে দেখি আমরা। ফর এক্সাম্পল আমি ধরো বলছি, ওকে, সো ক্লাস ধরো আমি বলছি ফর এক্সাম্পল, আমার দেশের মধ্যে লেবার বেশি না মেশিন বেশি? অফকোর্স আমাদের বুঝতে হবে কি জনগণ আমাদের দেশে অনেক বেশি, তার মানে লেবারটা বেশি। তার মানে আমি নিজের দেশটাকে বলতে পারি লেবার ইন্টেন্সিভ কান্ট্রি। এবার আমি বলি আমেরিকাতে, তুমি বলো আমাদের বলতে টাকা বেশি না লেবার বেশি? অফকোর্স টাকাটা বেশি, তার মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি। তো যখন ধরো লেবারটা কনভার্ট হয়ে যাবে ক্যাপিটালে, তার মানে কি মেশিনই থাকবে অথচ লেবার অনেক কম থাকবে। তাহলে সেটাকে বলা আমরা কি বলি? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তার মানে কি ধরো যখন মেশিন দিয়েই কাজটা বেশি হবে অথচ লেবারই লাগবে না, তার মানে আমার দেশের মধ্যে বেরোজগার তো বেশি হবেই। তো আমার দেশের মধ্যে এই যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা তো পাওয়াই যায় বেশি, তাই না? ওকে, তো এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে ক্লাস কি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কোন সেক্টরে পাওয়া যায়? এক কথায় সেকেন্ডারি সেক্টর। তারপরটা আসি ইট কন্ট্রিবিউটস 32% অফ দ্য জিডিপি, তার মানে কি প্রাইমারি সেক্টর থেকে একটু বেশি। আর তারপরটা হচ্ছে কি আমাদের ট্যাক্সটা ইম্পোজ হয় কিসের উপর? প্রসেসিং অফ ম্যাটেরিয়াল। প্রসেসিং অফ ম্যাটেরিয়াল, তার মানে এক্সাম্পলটা আমি একটু বুঝি। তাহলে ওই যে চামড়াটা যেটা বলেছিলাম না, যেটা শুকনো চামড়া, সেটা প্রাইমারি সেক্টর। কিন্তু সেই শুকনো চামড়াটা যখন সেকেন্ডারি সেক্টরে আসছে, তার মানে ওর উপর কেমিক্যাল মিক্স হচ্ছে, তাহলে কী হয়ে গেল? ওটা প্রসেস ম্যাটেরিয়াল। কী হয়ে গেল? প্রসেস, সেখান থেকে ট্যাক্স চালু। আচ্ছা, আর নেক্সট দেখি সার্ভিস সেক্টর, টার্সারি সেক্টরও বলা হয়। তো চলো এটাকে জেনে নিই। তাহলে আমি একটু আগে বললাম কি সার্ভিস সেক্টরকেই বলা হয় সার্ভিস মানে টার্সারি সেক্টর। আর এর মধ্যে ফ্রিকশনাল কি বললাম? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো ক্লাস ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টে কি যখন একটা জব থেকে অন্য জবে তুমি মুভ করে যাচ্ছ, তার মানে মুভিং ফ্রম ওয়ান জব টু আনাদার ইজ কল ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তার সাথে দেখে নিই এখানেই কিন্তু কালেকশনটা হচ্ছে ট্যাক্সটা, তার মানে ম্যাক্সিমাম ট্যাক্স কালেকশন এখান থেকেই হয়। অ্যাজ পার অ্যাডাম স্মিথ, আমি আগের ভিডিওতে বলেছিলাম উনি হচ্ছেন জনক অফ ইকোনমিক্স। তো ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ বলেছিলেন কি যে দেশটা ডেভেলপিং কান্ট্রি হবে, ভালো করে শোনো, যে দেশটা ডেভেলপিং কান্ট্রি হবে সেই দেশের মধ্যে সার্ভিস সেক্টর মাস্ট বি হায়েস্ট। তার মানে সেই দেশের মধ্যে সার্ভিস সেক্টর যে আমাদের সব থেকে হায়েস্ট হতেই হবে। তাই বলে আমার দেশের মধ্যে সার্ভিস সেক্টর এখান থেকে বেশি ট্যাক্স কালেকশন হয়, সেটা কোথায় চলে যায়? জিবিতে চলে যায়। এবার যেটা দেখি ইট কন্ট্রিবিউটস 54%, একটু আগে বললাম ইট ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন এখান থেকেই হয়। ওকে, এবার যেটা হচ্ছে এক্সাম্পল আমি দেখে নিই, কল সেন্টার, নলেজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইনফরমেশন টেকনোলজি, রেস্টুরেন্ট, এই সমস্ত এক্সাম্পল হচ্ছে সার্ভিস সেক্টরের ক্লাস। অ্যান্ড এরই উপর কিন্তু ম্যাক্সিমাম ন্যাশনাল ইনকামটা ডিপেন্ড করে আমার দেশের মধ্যে। ওকে, সো আমাদের ট্যাক্স কালেকশন যেটা সরকারের হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম এখান থেকেই হয়। তো আশা করি বুঝেছো। আবার কিছু নতুন ভিডিও আমরা এর ওপরই বানিয়ে নিয়ে আসবো, সাম আননোন ফ্যাক্ট। সো স্টে টিউনড। থ্যাংক ইউ।